কে 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 ওখানে? আমি অশরীরী আসছি রাত 12টা ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার রাত 10টা। বৃষ্টির মধ্যে উঠানের পাশে কার যেন ছায়া দাঁড়িয়ে আছে। আমি ওই জিনিসটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওটা মানুষ না। ভাই সেই রাতের কথা কাউকে ঠিকমতো বলছিল না। প্রিয় লিসেনার, আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বাস্তব, রহস্যময় আর গায়ে কাঁটা দেওয়া ঘটনাগুলো তুলে ধরতে। আর আমাদের এই ছোট্ট হরর পরিবারের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন আপনারা, কারণ আপনাদের পাঠানো ঘটনাগুলোই তৈরি করে প্রতিটি এপিসোডের ভয়ঙ্কর অনুভূতি। মুসলমানদের বছরের সবচেয়ে আনন্দের সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। পরিবার, আনন্দ আর স্মৃতির এই সময়ে কিছু মানুষের জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনা যেগুলো আজও তারা ভুলতে পারেনি। তাই আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমরা নিয়ে আসতে যাচ্ছি একটি স্পেশাল হরর এপিসোড। আর সেই এপিসোডে থাকতে পারে আপনার পাঠানো ঘটনাও, আপনার সঙ্গে ঘটে যাওয়া, আপনার জানা অথবা কারো কাছ থেকে শোনা সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় কিংবা অদ্ভুত বাস্তব ঘটনাটি এখনই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার পাঠানো ঘটনাই হয়তো হয়ে উঠবে আমাদের পরবর্তী স্পেশাল এপিসোডের মূল গল্প। ঘটনা পাঠানোর ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমরা অপেক্ষায় আছি আপনার সেই অন্ধকার অভিজ্ঞতার জন্য। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। জলিল ভাই, আমার নাম রাশেদ হোসেন। আমি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর এলাকার পাশের ছোট্ট একটা গ্রাম চর বৈকুণ্ঠপুরের মানুষ। আমাদের গ্রামটা পুরোপুরি হাওরের পানির উপর নির্ভরশীল। বর্ষাকালে ঘর থেকে বের হলেই নৌকা লাগে। ছোটবেলা থেকেই পানি, কুয়াশা আর হাওরের অদ্ভুত নীরবতার মধ্যে বড় হয়েছি। আমি অনেকদিন ধরেই আপনার চ্যানেলের গল্প শুনি জলিল ভাই, বিশেষ করে রাতে হেডফোন লাগিয়ে আপনার ভয়েসে ভৌতিক ঘটনাগুলো শুনলে মনে হয় যেন সব চোখের সামনে ঘটতেছে। অনেকবার ভেবেছি এই ঘটনাটা আপনাকে পাঠাবো, কিন্তু ভয় লাগতো, কারণ এই ঘটনার পর আমাদের পরিবারে আজও কিছু বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না। তবু আজ সাহস করে লিখছি। ঘটনাটা আমার বড় ভাই রবিউল হোসেনকে নিয়ে। আমার বাবা আব্দুল করিম মিয়া গ্রামের খুব সাধারণ মানুষ। মাছ ধরা আর কৃষি কাজ করেই আমাদের সংসার চলত। মা রহিমা বেগম আজ ওই রাতের কথা উঠলে কাঁদতে থাকেন। আর আমার বড় ভাই রবিউল, সে আগে খুব সাহসী ছিল। মাঝরাতে একা হাওরে নৌকা নিয়ে ঘুরে বেড়াতো। গ্রামের মানুষ বিপদে পড়লে সবার আগে সে যেত। সেই রাতের পর সে পুরো মানুষটাই বদলে যায়। সেদিন ছিল খুবই সাধারণ একটা রাত। হাওরের পানি ছিল শান্ত, কিন্তু আকাশ ছিল অস্বাভাবিক কালো। কোনো তারা নেই, কোনো চাঁদ নেই, শুধু কুয়াশা। ভাই পাশের গ্রাম থেকে ফিরছিলেন একা নৌকা চালিয়ে। সময় প্রায় রাত 11টার একটু বেশি। আমি যখন মাঝ হাওরে আসি তখন হঠাৎ মনে হলো আমি যেন সামনে যাচ্ছি না। বৈঠা মারছি ঠিকই, কিন্তু নৌকা যেন ঘুরে আবার একই জায়গায় চলে আসছে। প্রথমে ভেবেছিলেন স্রোত, কিন্তু পানি একদম স্থির ছিল, কোনো ঢেউ নেই। ঠিক তখনই শুরু হয় অদ্ভুত ঘটনা। হঠাৎ পানির ওপর একটা শব্দ, যেন কেউ খুব ধীরে ধীরে পানির ভেতর হাত চালাচ্ছে। আমি চারদিকে তাকাই, কিছু দেখি না, শুধু কুয়াশা। কিন্তু শব্দটা আমার নৌকার একদম নিচে। এরপর হঠাৎই নৌকার এক পাশে পানি একটু নিচে নেমে যায়, যেন কোনো বড় কিছু পানির নিচে নড়ছে। ভাই ভয় পেয়ে জোরে বইটা চালাতে শুরু করেন, কিন্তু তখনই সবচেয়ে অদ্ভুত জিনিসটা ঘটে। নৌকার সামনে কুয়াশার ভেতর একটা নৌকার ছায়া দেখা যায়, একদম চুপচাপ। না কোনো আলো, না কোনো মানুষ, না কোনো শব্দ। আমি মনে করেছিলাম ওটা অন্য কোনো নৌকা, কিন্তু যত কাছে আসছিলাম তত বুঝতেছিলাম ওটা নৌকার মতো হলেও নড়ছে না, কারণ ওই ছায়া ধীরে ধীরে যেন উল্টো দিকে আসতে শুরু করে
এবং ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে একটা জিনিস এমনভাবে উঠল যেন নৌকার নিচে কিছু ধরে টান দিচ্ছে। আমি ওই জিনিসটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওটা মানুষ না, আর ওটা নৌকার একদম নিচে চলে এসেছে। কোনো মতে সেখান থেকে বাড়িতে ফিরি। পরদিন সকালে যখন আমার নৌকাটা দেখি, নৌকার তলায় এমন কিছু দাগ ছিল। দাগটি ছিল খুব অদ্ভুত আচরের, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর সেই দাগগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করা যায়নি। যেটা সেই রাতে আমার নৌকার নিচে ছিল, ওটা যদি আরেকটু সময় থাকতো আমি হয়তো ফিরতেই পারতাম না। জলিল ভাই, আমার বড় ভাই, সেদিন রাতের পর আর স্বাভাবিক ছিলেন না। কিন্তু আসল ভয়টা শুরু হয় তার পরের রাত থেকে। ভাই সেই রাতের কথা কাউকে ঠিকমতো বলছিল না, শুধু চুপচাপ বসে থাকতো, মাঝে মাঝে বাইরে তাকিয়ে থাকতো, যেন কারো জন্য অপেক্ষা করছে। আমার মা জিজ্ঞেস করতো, কি রে, তোর শরীর খারাপ নাকি? ভাই শুধু বলতো, না, শরীর না, মনে হয় কেউ পিছে পিছে আসছে। আমরা প্রথমে হাসাহাসি করেছিলাম, ভাবছিলাম ভয় পেয়ে এমন বলছে। কিন্তু পরের রাত, সেদিন রাত আনুমানিক 1টার দিকে বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। হাওরের বাতাসে ঘরের টিন কাঁপছিল। আমি আর ছোট ভাই একসাথে শুয়েছিলাম। হঠাৎ বড় ভাইয়ের ঘর থেকে শব্দ আসতে শুরু করলো। যেন কেউ কাঠে ধীরে ধীরে আঘাত করছে। আমার মা গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, কি করিস? ভেতর থেকে কোনো উত্তর নেই। এবার শব্দটা আরো ভারী। বাবা রেগে গিয়ে দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই ভাইকে দেখা গেল বিছানায় বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে, একদম স্থির, আর তার ঠোঁট নড়ছে। খুব আস্তে আস্তে কি যেন বলছে। বাবা বললেন, কিরে, কি হয়েছে? ভাই মাথা না ঘুরিয়ে বলল, ওরা ডাকতেছে। ঘরের ভেতর তখন হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো, যেন বরফের বাতাস। মা ভয় পেয়ে কোরআনের কিছু আয়াত পড়ে ফু দিতে লাগলেন। কিন্তু ভাই তখনও দেয়ালের দিকে তাকিয়ে একই কথা, ওরা আসছে, ওরা নৌকা থেকে নামছে। আমার শরীর কাঁপা শুরু হয়ে যায়, কারণ জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখি বৃষ্টির মধ্যে উঠানের পাশে কার যেন ছায়া দাঁড়িয়ে আছে। একজন না, দুইজন না, মনে হচ্ছিল কয়েকটা মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের কেউ নড়ছে না, শুধু দাঁড়িয়ে। আমরা ভেবেছিলাম গ্রামের মানুষ। কিন্তু বাবা দরজা খুলে বাইরে যেতেই 1 সেকেন্ডে সব ফাঁকা, কেউ নেই, শুধু কাদা মাটিতে কিছু ভেজা দাগ। দেখে মনে হচ্ছিল কেউ পানি থেকে উঠে হেঁটে এসেছে। জুতার দাগ না, মানুষের পায়ের দাগও না, যেন টেনে টেনে কিছু এসেছে। বাবা তখনই ভাইকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলতো, কি দেখছিস? ভাই কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ মাথা তুলল। তার চোখ লাল হয়েছিল। তারপরে এমন একটা কথা বলল, যেটা শোনার পর আমাদের ঘরের কেউ আর কথা বলতে পারেনি। সে বলল, আমি একা ফিরি নাই, ওরা আমাকে ওদের সঙ্গে নিয়ে যেতে চায়। তারপর সে জানালার দিকে আঙুল তুলে বলল, ওরা ওখানে এখনো বাইরে দাঁড়াইয়া আছে। এবং ঠিক তখনই জানালার টেনে ধীরে ধীরে ঠক 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 শব্দ শুরু হয়। কিন্তু এবার শব্দটা বাইরে থেকে না, মনে হচ্ছিল জানালার ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে কেউ নখ দিয়ে টোকা দিচ্ছে। আর ভাই হঠাৎ ফিসফিস করে বলল, ওদের মধ্যে একজন এখন আমারে নাম ধইরা ডাকতেছে। সেদিন রাতের পর আমাদের ঘরের পরিবেশ পুরো বদলে যায়। ভোর হওয়ার আগ পর্যন্ত কেউ আর ঘুমায়নি। জানালার বাইরে মাঝে মাঝে পানিতে কিছু হাঁটার মতো শব্দ হচ্ছিল, ছপ ছপ ছপ। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে তখন কোনো পানি ছিল না, সমস্ত পানি নেমে গেছে, শুধু কাদামাটি। ফজরের আজানের একটু আগে হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়। পুরো এলাকা একদম নিস্তব্ধ, এমন নীরবতা যেন চারপাশে কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর সকাল হয়। আমার মা বড় ভাইকে ডাকতে গিয়ে হঠাৎ চিৎকার দেয়,
আমরা দৌড়ে ঘরে ঢুকে যা দেখলাম আজও সেটা ভুলতে পারিনি। ভাইয়ের বিছানা পুরো ভেজা, কিন্তু পানি দিয়ে না, এক ধরনের কাদামাটির মতো কালচে পানি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল বিছানার চারপাশে ছোট ছোট ভেজা পায়ের দাগ, যেন রাতের বেলা কেউ হাঁটাহাঁটি করেছে। কিন্তু দাগগুলো মানুষের না, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, মনে হচ্ছিল পানির ভেতরে থাকা কোনো কিছুর চিহ্ন। আমার বাবা সাথে সাথে গ্রামের এক হুজুরকে ডাকেন। হুজুর ঘরে ঢুকেই চুপ হয়ে যান, তারপর খুব নিচু গলায় বলেন, এই জিনিস পানি থেকে আইছে। আমার মা কান্না শুরু করে দেয়। হুজুর তখন বড় ভাইকে জিজ্ঞেস করেন, সেই রাতে কি তুই কারো ডাক শুনছস? ভাই কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে বলে, হ, একজন মহিলা আমারে নাম ধরে ডাকছিল। আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ভাই তখন এমন একটা কথা বলে যেটা সে আগে কাউকে বলেনি। সে বলল, আমি যখন হাওরের মাঝখানে আসছিলাম, তখন এই কুয়াশার নৌকা থেকে একটা মেয়েরই গলা নামতে। এইদিকে আয়। প্রথমে মনে হয়েছিল গ্রামের কেউ, কিন্তু পরে দেখি নৌকায় কেউ নাই, শুধু একটা সাদা কাপড় ঝুলতেছিল। হুজুর সঙ্গে সঙ্গে ভাইকে থামিয়ে দেন, তারপর বলেন, তুই কি পিছনে তাকাইছিলি? ভাই ধীরে ধীরে মাথা তোলে, তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি তাকিয়েছিলাম। ঘরের সবাই চুপ। আমি তখন সাহস করে জিজ্ঞেস করি, কি দেখছস? ভাই কিছুক্ষণ চুপ থেকে বলে, নৌকার পিছনে পানির উপরে একজন দাঁড়াই ছিল। আমার মা সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে, কিন্তু ভাই তখনও থামেনি। সে কাপা গলায় বলে, তার পা পানির নিচে ছিল না, সে পানির উপরে দাঁড়াইছিল, আর পরনে ছিল সাদা কাফনের কাপড়ের মতো। মনে হচ্ছিল পা দুটো দুলছে, দুই চোখ একদম ফাঁকা, দুটো গর্তের মতো। পানির উপর সেফ আসছিল আর অট্ট হাসি হাসছিল। আর সেই হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার কানের কাছে এখনো পর্যন্ত শুনতে পাই। এই কথা বলার পর হঠাৎ ঘরের বাইরে বিকট একটা শব্দ হয়, ধাম। আমরা সবাই ভয় পেয়ে বাইরে দৌড়ে যাই। বাইরে গিয়ে দেখি আমাদের ঘাটে বাঁধা নৌকাটা নেই, রশি ছিঁড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাওরে কোনো স্রোত ছিল না, বাতাসও না। তাহলে নৌকা গেল কোথায়? বাবা আর গ্রামের কয়েকজন মিলে খুঁজতে বের হয়। প্রায় আধা ঘন্টা পর হাওরের মাঝখান থেকে নৌকাটা পাওয়া যায়। কিন্তু নৌকার ভেতরে যা ছিল সেটা দেখার পর গ্রামের একজন বৃদ্ধ সাথে সাথে বলে ওঠে, এই নৌকার ঘরে আনবি না, কারণ নৌকার তলায় ভেজা কাদার উপর স্পষ্ট হাতের ছাপ ছিল। মানুষের হাত না, খুব চিকন অস্বাভাবিক লম্বা আঙ্গুল, আর মাঝখানে কাদা দিয়ে লেখা ছিল, আবার আসবি। জলিল ভাই, ওই ঘটনার পর আমার বড় ভাই আর কোনোদিন রাতে হাওরে যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কয়েক মাস পর হাওরের ওই একই জায়গায় আরেকজন জেলে নিখোঁজ হয়। আর সে নিখোঁজ হওয়ার আগের রাতে সে ঠিক একই কথা বলেছিল, পানির উপর কেউ দাঁড়াইয়া আসছিল। জলিল ভাই, এই ঘটনাটা যদি প্রচার করা হয়ে থাকে, তাহলে আমি আমার কাছে আরেকটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটিও আপনাকে লিখে পাঠাবো। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের কাছে বলে রাখতে চাই, আর যদি আপনাদের কারো জীবনে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনার ঘটনাটিও সবাইকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ঘটনা পাঠাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01818686770 এই নম্বরে, অথবা ইমেল করুন abduljalilhorror@gmail.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।